একদম স্ট্রেট জেল, তারপরে গোবিকাশ বা শুয়োর বিকাশ, যারা যে যা খেতে অভ্যস্ত, সে ওইগুলো যাদের স্ট্যাম্প, যারা জিহাদ কথাটা মুখে আনে ভারতবর্ষের বুকে, ওরা তারপর গিয়ে লড়ে ওকে বের করতে পারলে বের করতো, কিন্তু এটা কড়া শাস্তি হওয়া উচিত ছিল। ওইভাবে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে, এটা রঙ্গমঞ্চ নয়, তিনি নাটক করতে পারেন, তিনি কি অশ্লীল না শ্লীল কি নাটক করেন আমার জানার দরকার নেই, কিন্তু তাকে আরো কঠিন শাস্তি বা তার ব্যবস্থা নেওয়া হতো আইনগত অনুযায়ী। আমি যদি পুরো পুলিশ মন্ত্রী হতাম বা আমার হাতে যদি প্রশাসন থাকতো, আমি সেই রাত্রে ওকে অ্যারেস্ট করে জেলে রাখতাম, তারপরে বিচারটা হতো। জিহাদ কথাটা কেন বলবে? আর যার কথা বললে সে তো গোবিকাশ নাকি তার নামই হয়ে গেছে গোবিকাশ। হ্যাঁ, তো গোবিকাশ যার নাম, যে একটা ভট্টাচার্য হয়ে ক্যামেরার সামনে বারবার বিফ বিফ চাপে কামড় দেয় এবং লোককে দেখায় যে তার উদারতা বা নির্বুদ্ধিতা বা অশিক্ষার জিনিসটা প্রয়োজন দেয়। কোনো মামলা জিতেছেন কিনা আমি জানি না, আমি ওনার কথা বলার স্টাইল দেখে আমি তো ওকে লয়ার কোনোদিন রাখবো না, ও তো কোনো মামলা জেতার লোকই নয়। এখন বহুদিন ধরে কিভাবে পয়সা কামিয়েছেন উপার্জন করেছেন সেটা তার ব্যাপার। এবং তিনি যদি বলেন যে এটা বাক স্বাধীনতার মধ্যে পড়ে, তাহলে আমি ধরে নেবো তিনি তার ছেলে মেয়ে উত্তরসূরিদের হয়তো নাতি নাতনিও আছে, তাদের ওই শিক্ষাটাই দিয়েছেন। আমার তো মনে হয় প্রথম দেশের প্রতি কমিটমেন্টটা দেখা উচিত। মাকে যে শ্রদ্ধা করতে পারে না, সে মানুষের বেঁচে থাকার দরকার নেই। দেশকে যে শ্রদ্ধা করতে পারে না, সে মানুষের বেঁচে থাকার দরকার নেই। এখন এরা বেঁচে আছে, আন্দোলন করছে, ককরোচ আজকে বেরিয়েছে, কাল কাকড়া বিছে বেরোবে, পরশুদিন চেলা বেরোবে, তারপরে ইঁদুর বেরোবে, তার কুত্তা পাটি বেরোবে, এরকম হবে। এরা তো ডিগ্রেডেড হয়ে গেছে, এদের ডিসাইড করার ব্যাপার না। এরা ওই বাইট দেওয়ার জন্য একটা কথা বললো, আজ বলছে কালকে মিলিয়ে যাবে মিডিয়া থেকে। তুমি যদি এখান থেকে ওই যে আমাদের সব নোবেল লরিয়েট ফরিয়েট রয়েছে না, ইকোনমিস্টরা, নোবেল লরিয়েটরা, বড় বড় মাকু সেকু, এগুলোকে আমি ঘৃণা করি মন থেকে। এদের আমি একটাই প্রশ্ন করব, এখানে বাজে কথা না বলে দুটো গাজার লোককে থাকতে দেবে? দুটো মৌলবীকে থাকতে দেবে? স্পেন থেকে ওখানে 50,000 ঢুকেছে, তুমি তোমাদের ফ্ল্যাটগুলোতে তোমরা এক কাজ করো, তোমাদের তো মিছিল করছো 800 লাখ, তা তো কোটি কোটি, তার মানে ধরে নিচ্ছে ওদের পিছনে কয়েক হাজার বাড়ি রয়েছে। সবাই একটা করে লোককে রাখো না ভাই, তখন তো তুমি রাখছো না। ইন্ডিয়া সেফ নয়, এটা আমি তোমার বলে দিলাম। ইন্ডিয়া যে যাই বলুক, ইন্ডিয়া সেফ নয়, কারণ আমাদের ভিতরে এত বেইমান। আমি সেফ রাখলেও থাকতে পারবো না, কারণ পাশের বাড়ির লোকটাই বেইমানি করে আমাকে দুটো সংখ্যালঘু ঢুকিয়ে দেবে। তারা রাখবে না, তারা তাদের কিন্তু প্রশ্রয় দেবে না, তাদের ঝুপড়িতেই রাখবে, বস্তিতেই রাখবে, তাদের কোনো ইম্প্রুভমেন্ট করবে না, শিক্ষা দেবে না। তাদের ইউজ করবে কিসের জন্য? স্টোন পেল্টিং এর জন্য, সেটিং ফায়ারের জন্য, রেল লাইন উপরে ফেলার জন্য, এবং দোকানপাট ভাঙচুর করার জন্য, সাধারণ মানুষের ঘরে আগুন লাগানোর জন্য। মমতাজ বেগমকে আর কি প্রাইম মিনিস্টারও বানা হবে গ্রেটার বাংলাদেশ, এই স্বপ্ন পর্যন্ত দেখছে। আর বিশেষ করে দেশের প্রাইম মিনিস্টারের সঙ্গে একটা নগণ্য উকিল গলিতে করে খায়, চোরেদের হয়ে দাঁড়ায়, বিধর্মীদের হয়ে দাঁড়ায়, টেররিস্টদের হয়ে দাঁড়ায়, সেই উকিলের ইচ্ছা মতো মিস্টার মোদিজি কথা বলবেন না? এই ককরোচ জনতা পার্টি ফান্ডেড বাই আল কায়দাই হোক, আইসিসি হোক, কি জর্জ সরোসি হোক, দ্যাটস এ হিউজ ফান্ডিং। আর ওরা যেভাবে নাচ গান করছে, কটা মাত্র স্টুডেন্ট আছে, ওইটা তোমার মানে একজন মারা গেছে, অতগুলো লোক সুইসাইড করেছে, সেই দুঃখটাই যদি হয়, ইজ দ্যাট দ্য এক্সপ্রেশন? আমি তসলিমা নাসরিন সম্বন্ধে সত্যি কথা বলতে কি, আমি একটা জিনিস প্রিন্সিপালি মেনটেন করি আমার নিজের বক্তব্যের ওপরে, আমি যেটা পুরো না জানি সেটা নিয়ে বলি না। কাজে আমার খুব একটা নলেজ তসলিমা নাসরিনের ওপরে নেই। আমিও ওনার লেখা দু একটা বইয়ের নাম শুনেছিলাম, আমি নিজে পড়িনি, কিন্তু আমার স্ত্রী পড়েছিলেন। আচ্ছা, আমার দু একজন বন্ধু বান্ধব পড়েছিলেন, এটা বোধহয় 20-30 বছর আগেকার কথা, যখন সেটা নিয়ে খুব কন্ট্রোভার্সি হয়। কিন্তু পরে আমি একটুখানি জিস্ট কারোর থেকে নিয়ে, তিনি পণ্ডিত লোক, মানে তার থেকে, মানে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিরা, তিনি বলেছিলেন যে এই ভদ্রমহিলা মৌলবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন। এটা হচ্ছে মোদ্দা কথা, ভেতরের কথা। এখন ব্যাপারটা হচ্ছে যে ওদের যে মানে সংখ্যালঘু, আমাদের এখানে সংখ্যালঘু, সারা পৃথিবীতে বোধহয় এখন সংখ্যাগুরুই হতে চলেছে ওরা। ওদের যে ভাবধারা, ওদের যে সারিয়া ল, ওদের যে পুরো ধর্মের ওপরে যে গোঁড়া অন্ধ বিশ্বাস, ওদের তো কোনো একদম টানেল ভিশন, তো ওরা তো ঘোড়ার মতো এরম দেখবে, এই পাশটা এ পাশটা কিছু দেখার কোনো ব্যাপার নেই। এবং যেখানে ওর বিরুদ্ধে কথা হবে, সেখানে ওরা দরকার হলে রুদ্রমূর্তি ধরবে। কারণ একটা ব্যাপার তো, এটা নিয়ে বলতে তো কোনো অসুবিধা নেই, যে এটা বুঝতেও কারোর কোনো অসুবিধা নেই, একটা বাচ্চা ছেলেও জানে আমরা ভাই যে কোনো অন্য ধর্মের লোক আমরা কাফির, ওদের কাছে আমরা কাফির। সেইখানে কাফেরের সঙ্গে যে কিভাবে বলে, আই ডোন্ট কেয়ার ইভেন, শব্দটাই আমার খুব খারাপ লাগে ছোটবেলা থেকে। তা তাদের সঙ্গে একটাই ওদের বিধান দেওয়া আছে, যে এই 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 করো, কি সেগুলো তোমরা সবাই জানো। তা সেইটার বিরুদ্ধে, সেটা করা উচিত নয় বললেই মেয়েটি অপ্রিয়। আচ্ছা, মহিলাদের ওরা কিভাবে ট্রিট করে, ওদের মায়ের, ওদের বন্দে মাতরম বলতে অসুবিধা,
কাজে মায়ের ওপর মাতৃ ভক্তি কিছু নেই, দেশভক্তিও নেই। ওরা শুধু ওই জমি ক্ষেত খামারি, কিছু গরুর মাংস আর কিছু ছাগলের মাংস, ওটাই ওরা বোঝে। এবং বেসিক্যালি একটা বারবেরিয়ান কালচার ওরা লিড করে, কয়েকটা সেগ্রিগেটেড জায়গা ছাড়া। যারা একটু সফিস্টিকেটেড হয়েছে তারা কিন্তু টলারেন্ট হয়ে গেছে, যারা সফিস্টিকেটেড হয়নি তারা ইনটলারেন্ট রয়ে গেছে। সেইখানে বোধহয় উনি বেশ কিছু মেয়েদের সঙ্গে পুরুষদের সম্পর্ক বা মেয়েদের সম্মান নিয়ে সমাজে যে প্রবলেম, এইগুলো নিয়েই বোধহয় ওর লেখাটা ছিল। সত্যি কথা বলতে কি, আমার পুরো পড়া নেই, কাজে ওটা বলা খারাপ হবে। যেহেতু উনি কিছু প্রশ্ন তুলেছিলেন, এটাতে কোনো সন্দেহ নেই, প্রশ্ন তোলা মাত্রই উনি অপ্রিয় হয়ে গেলেন। এবং ওদের ওইটাই যে এরম হয়ে গেলে যেই তুমি বিরুদ্ধে কিছু প্রশ্ন করবে, সঙ্গে সঙ্গে তুমিও প্রায় কাফেরি হয়ে গেলে। এবং সেটাকে খুব জঘন্যভাবে ওরা দুমদাম করে আর কি, মানে সেটাকে প্রোটেস্ট করে, এবং মানে দরকার হলে আর কি প্রাণহানি করে দেবে, এইরকম ব্যাপার পর্যন্ত ওরা করে রেখে দেয়। তো সেইটাই আমরা মনে হয় ভেবেছিলাম, যার জন্য ওকে এখানে স্থান দেওয়া হয়নি। এখন মৌলবাদকেই তো এরা পিছন থেকে সাপোর্ট করে এসেছিল, সিপিএম 35 বছর, পুরোপুরি সংখ্যালঘুদের ভোট ব্যাংক কাজে লাগিয়ে ওরা 35 বছর ছিল। তখন ডিজিটাল মিডিয়া ছিল না, আমরা তো জানতে পারিনি, মোটামুটি বোঝা গেলেও প্রমাণ করার উপায় ছিল না। এই এই ক্ষেত্রে শেষ 15 বছরেও, মানে শেষ 5 বছরটা প্রমাণ হয়েছে 21-এর ইলেকশনের পর থেকে, যে না, আমাদের এটা সাংঘাতিক সিরিয়াস স্টেপ নিতে হবে এই রেজিমটাকে রিমুভ করতে গিয়ে। এটা একটা সেমি সারিয়া রেজিম হয়ে গেছিল, সেমি সারিয়া রেজিম। কথাটা ভুল বললাম না ঠিক বললাম জানি না, কিন্তু কাছাকাছি একটা কিছু হয়েছিল। সেইখানে দাঁড়িয়ে তসলিমা নসরিনকে এই দেশে ঢুকতে দেওয়া সম্ভব ছিল না, তাহলে। আর ওরা এই থ্রেট কালচারেই চলতো, সবসময় থ্রেট কালচার, কিছু হলেই আমরা আন্দোলন করব। এখনো থ্রেট কালচার, এই যে ককরোচ, এটা তো থ্রেট কালচার। এটা তো কোনো ভদ্র নিটের ছাত্রছাত্রীরা বা যারা মারা গেছে তাদের বাবা মাদের তো বেশি দেখা যায়নি, উগ্রপন্থীদেরই দেখা গেছে। এদের মধ্যে প্রচুর ছিনতাইবাজ, ছোড়া মেরেছে, বোমা মেরেছে, গুলি মেরেছে, ভাঙচুর করেছে। মস্তান যারা বলে, একদম রেকলেস মাস্তান, অ্যান্টি সোশ্যাল, এদের ভিড়ই বেশি ছিল। ধরার পরে তারা আবার বেলও পেয়ে গেছে। তা আমাদের দেশের ল খুব সফট। তো তসলিমা নাসরিনকে তখন ঢুকতে যাওয়া যায়নি। এইটুকু জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী খুব কড়া হাতে গুন্ডা দমন আইন টাইন, আমার খুব পছন্দের আইন গুন্ডা দমন আইন, এইসবগুলো করে অনেকটা আটকেছেন, এবং এখানে একটু ঠান্ডা হয়ে রয়েছে এরা। তাও তো শুনলাম পরশুদিনই মুখ্যমন্ত্রীর ওপরে প্রাণহানির একটা প্রাণঘাতী আঘাত করার চেষ্টা কেউ একটা করেছিলেন, এবং তারা চেষ্টা করছিলেন যে যদি ব্যাপারটাকে মানে আর কি অন্যদিকে নিয়ে নেওয়া যায়। আমার মনে হয় ইন্টেলিজেন্স ইন্টারফেয়ার করে এটাকে কোনো রকম আটকিয়েছে। আমি একটি বিষয় আপনার কাছে জানবো, যে বামেরা বলছে আহ, বামেদের সময়, বাম জামানাতেই তো তসলিমা নাসরিনকে নির্বাসনে যেতে হয়েছিল পশ্চিমবঙ্গ থেকেও। সেই বামেরাই বলছে যে একটা বিদেশের নাগরিক সে থাকবে কি থাকবে না, এটা কার এজেন্ডা? এটা ভারত সরকারের এজেন্ডা, এটা কখনো কোনো রাজ্য সরকারের এজেন্ডা হতেই পারে না। কি বলবেন স্যার, কি প্রতিক্রিয়া দেবেন? এখন তো দিল্লির এজেন্ডা রাজ্য সরকারের এজেন্ডা সমান। যে ইডিয়েটরা বলছে, মানে পাক্কা ইডিয়েট, তো পাক্কা ইডিয়েট, এখন তো ডবল ইঞ্জিন সরকার, এই জন্য তো আমরা চেঞ্জটা এনেছি। আর ওদের কথা এত শুনো না, মানে ডোন্ট লিসেন টু ইডিয়েটস। ইন দ্যাট কেস কি হয়, ব্রেনটা ভিশিয়েটেড হয়ে যায়। সব আওয়াজই শুনতে হয় না, সব প্রতিবাদই শুনতে হয় না। টানেল ভিশন হবে না, চোখ রাখবে, সিলেক্টিভলি সিলেক্ট করবে, দেখবে কার কথাটা শোনা যায়। সবাই যে কপ 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 করে বলছে, তার চরিত্র কি, তার ক্রেডিবিলিটি কি, তার দেশের প্রতি কি কমিটমেন্ট আছে, এটা আমার তো মনে হয় প্রথম দেশের প্রতি কমিটমেন্টটা দেখা উচিত। মাকে যে শ্রদ্ধা করতে পারে না, সে মানুষের বেঁচে থাকার দরকার নেই। দেশকে যে শ্রদ্ধা করতে পারে না, সে মানুষের বেঁচে থাকার দরকার নেই। এখন এরা বেঁচে আছে, আন্দোলন করছে, ককরোচ আজকে বেরিয়েছে, কাল কাকড়া বিছে বেরোবে, পরশুদিন চেলা বেরোবে, তারপরে ইঁদুর বেরোবে, তার কুত্তা পাটি বেরোবে, এরকম হবে। তো ডিগ্রেডেড হয়ে গেছে, এদের ডিসাইড করার ব্যাপার না। এরা ওই বাইট দেওয়ার জন্য একটা কথা বললো, আজ বলছে কালকে মিলিয়ে যাবে মিডিয়া থেকে। ওদের কথা তোমরা বেশি শুনো না। যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসিশন নেবে, এইখানের গভর্নমেন্ট এখন সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে লিঙ্কড, এই গভর্নমেন্ট যে ডিসিশন নেবে সেইটা শুনতে হবে, এবং সেই ডিসিশনটা বিচক্ষণ ডিসিশন হবে। আজকে রবীন্দ্র সদনে তুমি একটু আগেই সেটা চোখে দেখে এসেছো। স্যার, মরক্কো থেকে আমরা দেখতে পেলাম সাম্প্রতিক বিগত দিনে যে মরক্কো থেকে হাজার হাজার মানুষ স্পেনে প্রবেশ করছেন। স্পেন কি তাহলে মুসলিম দেশ হতে চলেছে স্যার? কারণ এর যে স্পেনের যে ছোট্ট শহর সিউটায় প্রায় 50,000 অনুপ্রবেশকারী মরক্কোর মুসলিমরা এখন শত শত সংখ্যায় দোকানপাট ভাঙচুর চালাচ্ছে, তারা লুট করছে, পুলিশ পুরোপুরি দিশেহারা। অনুপ্রবেশকারী মুসলিমরা এক দোকান থেকে আরেক দোকানে দৌড়ে গিয়ে জিনিসপত্র নিয়ে আবার দৌড়ে পালাতে দেখা যাচ্ছে তাদেরকে। এই যে অনুপ্রবেশকারীরা প্রতিটা দেশের জন্য কতটা বিপদের হতে পারে, আপনি নিজে ব্রিটেনে
স্পেনের দীর্ঘদিন থেকে এসেছেন। তা স্পেনের এই দৃশ্যগুলো থেকে তো পরিষ্কার হয়ে যাচ্ছে। কি বলবেন স্যার, আপনার প্রতিক্রিয়াটা ঠিক? এই যে স্পেন, তুমি যেটা বললে যে আমি ব্রিটেনে বহু বছর ছিলাম, অফকোর্স আমি প্রায় অলমোস্ট 30 বছর ছিলাম সেখানে। আমার মোস্ট ফেভারিট হলিডে স্পট আজও, যদি ভগবান উপর থেকে নেমে এসে আমার একটা বরদান করে, আমি মানে কি বলবো, জননী জন্মভূমি শ্লোকটা ভুলে গিয়ে আমি বাবা একটা স্পেনে ছোট্ট বাড়ি কিনে থেকে নেবো। স্পেনটা কিন্তু এককালে প্রায় অন্য ধর্মে হয়ে গেছিল, ওরা কোনো রকমে কন্ট্রোল করেছে, নিশ্চয়ই গভর্নমেন্টে কোনো শিথিলতা হয়েছে, এই নিয়মটা কি চেঞ্জ ওভারের জন্য হঠাৎ ওরা জাহাজে করে ঢুকে পড়লো, এরকম ভাবে তো ঢোকা যায় না। ব্রিটেন যেমন এখন স্ট্রিক্ট মেনটেন করছে তাদের কোস্ট লাইন, ব্রিটেনের মেনটেন করাটা খুব সুবিধা, কারণ ব্রিটেনের পুরো কোস্ট লাইন হলেও ওটা খুব হস্টাইল সি রুটটা ওই ফ্রান্সের থেকে একটা খুব শর্ট ডিস্টেন্স আছে, যেটা ইংলিশ চ্যানেল আমরা বলি, ওটা 18 মাইল না 20 মাইলের একটা স্ট্রেচ আছে। আর অন্যান্য দিকগুলো মানে ওখানে খুব মুশকিল, মানে নৌকো চালিয়ে তুমি ঢুকে যেতে পারবে না, সি প্রচন্ড হোস্টাইল, ওয়েদার সবসময় বেশিরভাগই খারাপ থাকে। এইখানে মেডিটেরিয়ান সি এর ওয়েদারটা খুব ভালো। এখন সেইখানে ক্লোজ কাইন্ড অফ একটা, যখনই দুটো ল্যান্ডের ক্লোজনেসটা আসে, সেইখানে টুক করে নৌকো করে এ করে ঢুকে পড়ার, এটা কি করে ঢুকলো, আমাকে আজকে রাত্রে একটুখানি স্পেনের খবর নিয়ে প্রপার এম্বাসির থেকে একটু পড়াশোনা করে আমায় দেখতে হবে এটা কি, কিসের জন্য ইনফ্লাক্সটা হলো। তবে জিনিসটা খুবই স্কেয়ারি, মরক্কোর থেকে ঢুকেছে মানে ওই ব্যাপার। এবং ঢুকে কি ব্যাপার আমি বলতে চাইছি, আর ভেঙে বলে লাভ নেই ভাই, সারা পৃথিবী দেখছে। এরপরেও যদি তোমার মনে হয়, আমি তোমায় বলবো যে ওদের দুজনকে তুমি তোমার বাড়িতে থাকতে দেবে? তুমি যদি এখান থেকে ওই যে আমাদের সব নোবেল লরিয়েট ফরিয়েট রয়েছে না, ইকোনমিস্টরা, নোবেল লরিয়েটরা, বড় বড় মাকু সেকু, এগুলোকে আমি ঘৃণা করি মন থেকে। এদের আমি একটাই প্রশ্ন করব, এখানে বাজে কথা না বলে দুটো গাজার লোককে থাকতে দেবে? দুটো মৌলবীকে থাকতে দেবে? স্পেন থেকে ওখানে 50,000 ঢুকেছে, তুমি তোমাদের ফ্ল্যাটগুলোতে তোমরা এক কাজ করো, তোমাদের তো একটা মিছিল করছো 800 লাখ, তা তো কোটি কোটি, তার মানে ধরে নিচ্ছি ওদের পিছনে কয়েক হাজার বাড়ি রয়েছে, সবাই একটা করে লোককে রাখো না ভাই, তখন তো তুমি রাখছো না। তুমি বলছো আমি বিরাট পশুপ্রেমী, আমি কুকুর রাখবো, আমি বেড়াল রাখবো, আমি যেই বলছি দুটো কেউটে সাপ আছে, তুমি রাখবে? রাখবে দুটো কোবরা, দুটো ভাইপার রাখবে বাড়িতে? তুমি রাখবে না। আমার 4টে র্যাটল স্নেক আছে, আমি বললাম দাঁত ভেঙে দিয়েছি, খুব নিরীহ, ওরা টিং টিং করে আওয়াজ করে টেবিলে ঘুরে বেড়ায়, তুমি রাখবে? রাখবে না। আমার কাছে ডেফিনেশনটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমাদের যেন দায় হয়ে পড়েছে ভারতবর্ষের, এখন স্পেন কি করে ভেঙে পড়লো জানি না। আমি দুঃখে আমি বিহ্বল হয়ে গেছি। কেন কি, কালকে থেকে খবরটা পেয়ে আমার এত অস্বস্তি হচ্ছে, কারণ আমার একটা প্ল্যান ছিল এই আর কয়েক বছরের মধ্যে স্পেনে বা পর্তুগালে বা সাইপ্রাসে বা মরিশাসে, এরকম একটা 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 ওয়েস্টার্ন সেট কান্ট্রিতে গিয়ে থাকবো, কারণ এত ইনডিসিপ্লিন আমার সহ্য হচ্ছে না। রাস্তায় পথে ঘাটে যে যার সবাই যাচ্ছেন, মন্ত্রীরা তারা সঙ্গে সাঙ্গপাঙ্গরা হাঁটছে, ব্লু লাইটে ট্রাভেল করছেন, গামছা নিচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। ডিসিপ্লিনটা রাস্তায় দেখো, মাঝে কয়েকদিন হেলমেট কেনা হলো, এখন আবার 3 জন করে হেলমেট ছাড়া ঘুরে বেড়াচ্ছে, এমন এমন করে সব বাইকগুলো যাচ্ছে, লরি পিছন থেকে ফ্যাক 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 করে লরিরা ওভারটেক করছে, পিছিয়ে দিচ্ছে। এগুলো সাধারণ লোকের, ওই ভিআইপিরা তো যখন যাচ্ছে তারা এসকর্টের অবস্থায় যাচ্ছে, হ্যাঁ, তারা তো সেটা বুঝতে পারছে না, তার জন্য রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়, তারা বলছে ঠিক আছে একটু বাম্প, একটু ভাঙাচোরা আছে, এই দেখে নিস পরে, এরম বলছে। এই অ্যাটিচিউডটা আমি নিতে পারছি না। আমি স্পেন পর্তুগাল টার্গেট করছিলাম। ওই টেনেরিফ আইল্যান্ডস হচ্ছে ফেমাস হলিডে স্পট, ওইখানে টিকিটের দাম, হোটেলের দাম, মানে যাওয়া টাওয়া প্রচন্ড, মানে খুব এক্সপেন্সিভ হয়ে যায়। হলিডে সিজন ওখানে কোথায়? এই জুলাই আগস্টটা হলিডে সিজন, জুন থেকেই দাম বাড়তে থাকে, কারণ সামার, সবাই হাফ প্যান্ট পরে যাবে, স্যান্ডো গেঞ্জি পরে সি বিচে শুয়ে থাকবে, ডাবের জল খাবে বা অন্য কিছু খাবে। এই যে ব্যাপারটা, এইটা অনেক দূর অব্দি আমাদের কালচারে জড়িয়েছিল, মানে ইংলিশ কালচারে জড়িয়েছিল। আমি তো ওখানে থাকতাম, আমরা ওখানে দীর্ঘদিন ধরে বেড়াতে গেছি, ওই যে গ্র্যান্ড ক্যানারি আইল্যান্ডস, মরক্কোর কাছাকাছি। আমি ওইখানে, আমার মনে আছে, আমরা একটা লঞ্চ ট্রিপ নিয়ে হামব্যাক হোয়েল দেখতে গেছিলাম, হোয়েলটা ঘুমোচ্ছে, সেখান থেকে ইঞ্জিন বন্ধ করে দেওয়া হলো, দেখলাম অপূর্ব। এবং ওই দূরে কোস্ট লাইনটা দূরে দেখা যাচ্ছে, সেখান থেকে হয়তো 50 মাইল 100 মাইল দূর আছে, সেইখানে মরক্কোর কোস্ট। তখনই আমার একটা কিরকম, ওইসব শুনলেই না, মরক্কো কিন্তু খুব ভালো জায়গা বেড়ানোর জন্য, কিন্তু ওইখানে একটা একটা সারিয়ালয়ের ছায়া যেখানেই আসে, সেখানটা শুনলে আমার হাত পা ভীষণ হিম হয়ে আসে। অপূর্ব জায়গা। ও বলেছে যে এসব ভাঙচুর করে নষ্ট করে দেয়, ওখানে গিয়ে যদি পরে মানে সি বিচে বসতে গিয়ে মনে হয় আমি মাগড হয়ে যেতে পারি, বা গলায় একটা ছুরি পরে, হালালের ছুরি পড়ে যেতে পারে, এটা খুবই লজ্জার ব্যাপার হবে। এবং আমি বেশ আতঙ্কিত হয়ে গেলাম, তাহলে কোথায় গিয়ে থাকা যায়, পৃথিবীর সেফ কোথায় রয়েছে, সেফ জায়গা? ইন্ডিয়া সেফ নয়, এটা আমি তোমায় বলে দিলাম। ইন্ডিয়া যে যাই বলুক, ইন্ডিয়া সেফ নয়, কারণ আমাদের ভিতরে এত বেইমান, আমি সেফ রাখলেও থাকতে পারবো না, কারণ পাশের বাড়ির লোকটাই বেইমানি করে আমাকে দুটো সংখ্যালঘু ঢুকিয়ে দেবে, তারা রাখবে না।
তারা তাদের কিন্তু প্রশ্রয় দেবে না, তাদের ঝুপড়িতেই রাখবে, বস্তিতেই রাখবে, তাদের কোনো ইমপ্রুভমেন্ট করবে না, শিক্ষা দেবে না। তাদের ইউজ করবে কিসের জন্য? স্টোন পেল্টিং এর জন্য, সেটিং ফায়ারের জন্য, রেল লাইন উপড়ে ফেলার জন্য এবং দোকানপাট ভাঙচুর করার জন্য, সাধারণ মানুষের ঘরে আগুন লাগানোর জন্য। একদমই। স্যার, এই যে ককরোচ জনতা পার্টি যে প্রসঙ্গটা উঠে এলো, এই ককরোচ জনতা পার্টি যেভাবে একের পর এক হুমকি তারা দিচ্ছে, প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে তারা কোথাও গিয়ে বলছেন, তারপরে সুপ্রিম কোর্টকে ডেডলাইন দিচ্ছেন। এরা এত সাহস পাচ্ছে কোথা থেকে? কেনই বা এই আন্দোলনকে এত বাড়তে দেওয়া হলো? সুপ্রিম কোর্টের নির্দেশকেও তো মানতে রাজি নয় ককরোচ জনতা পার্টির সদস্যরা। এরা এত সাহস স্যার পাচ্ছে কি করে? ককরোচ জনতা পার্টি কি কোনো ষড়যন্ত্র? মানে সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ সিবিআই তদন্তের আর্জি, কি বলবেন? আমি বলছি, এক্সপ্লেন করার চেষ্টা করছি আমার আমার লজিক যেটা আসে। আমি তো দেখো পলিটিক্যাল পণ্ডিত নই, আমি এখন রিসেন্টলি একটু পড়াশোনা করে এদিক ওদিক ভেসে থাকার চেষ্টা করছি। আমি বলছি, আমি ওপেন অ্যান্ড অনেস্ট। পণ্ডিত কথাটা অক্সফোর্ড ডিকশনারি, চেম্বার ডিকশনারি পণ্ডিতস বলে ওরা, হ্যাঁ। কারণ ফুটবলের পণ্ডিত হয়, তাদের কোটি কোটি টাকা মাইনে হয়। পণ্ডিত মানে প্রপার পণ্ডিত। তারা ফুটবলের, যেমন গ্যারি লিনেকার ছিলেন, এখন অ্যালেন শিয়ারার, আমি ইংলিশ বিবিসিটা বলছি। ফুটবলের পণ্ডিত হচ্ছে থিওরি অনরি, ফ্রেঞ্চ স্ট্রাইকার কি জিনেদিন জিদান, এরা হচ্ছে পণ্ডিত। এরা বসে বসে ওপিনিয়ন দেয়, তাদের ওপিনিয়নটা শুনলে তুমি মুগ্ধ হয়ে যাবে। ওই ফুটবল খেলাটা যেটা তুমি এমনি স্ক্রিনে দেখছো, গোল হয়েছে কি হয়নি, গোল মিস হয়েছে কি হয়নি, কি পেনাল্টি পেরেছে কি পারেনি, যেটা তুমি দেখছো, ওরা যখন এক্সপ্লেন করে দেবে তখন তুমি বুঝতে পারবে যে জিনিসটা কত ইন্ট্রিকেটলি দেখা যেতে পারে। সেই যে পণ্ডিত সিস্টেমটার মধ্যে আমি পড়ি না। আই এম নট এ পলিটিক্যাল পণ্ডিত, কারণ আমার প্রফেশনাল কোনো ট্রেনিং নেই, আমার পল সায়েন্সও পড়া নেই, পলিটিক্যাল সায়েন্স পড়া উচিত, বা আমার আলাদা করে পড়াশুনো কিছু করা নেই এই সমস্ত নিয়ে, কাজে আমার বলা উচিত নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ইন্টারন্যাশনাল পলিটিক্সটা যদি তুমি ফলো করো, ইন্টারন্যাশনাল পলিটিক্সে দেখবে যে বরাবরই অন্যের দেশে আগুন লাগানোর একটা প্রবণতা থাকে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের আছে, চায়নার আছে, বিশেষ করে পাকিস্তান আর বাংলাদেশ তোদের স্বপ্নই ওইটা। আমি যেমন, আমরা সে ছোটবেলায় বলতাম না একটা কবিতা, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন যেন ভালো হয়ে চলি, ব্লা ব্লা ব্লা, যেন গুরুজনদের কথা শুনি, মাকে ভক্তি করি, ভালো করে পড়াশোনা করি, এগুলো ছোটবেলা থেকে শেখানো হতো। হ্যাঁ, ওদের হচ্ছে সকালে উঠে আমি মনে মনে বলি যেন ভারতবর্ষে আগুন লাগাতে পারি, যেন ভারতবর্ষতে বোমা মারতে পারি, যাতে ভারতবর্ষের তাজ বেঙ্গলে আগুন ধরাতে পারি, যাতে ভারতবর্ষের রাস্তায় সাধারণ জনতাকে গুলি করে মারতে পারি, যাতে নামাজ পড়ে আমি স্ট্রিটটা বন্ধ করে দিতে পারি। এইগুলো হচ্ছে ওদের, ওরা সাধনা করে এসছে। বাংলাদেশ কদিন আগেও কতগুলো মানে রাম ইডিয়েট বলি একে, মানে শুদ্ধ বিশুদ্ধ ভাষায় ইডিয়েট যাকে বলে, তারা সব বলছে কলকাতা নিয়ে নেবো, চিকেন নেক করে নেবো, এবং ভেতরে ভেতরে প্ল্যান ছিল কি যে মমতাজ বেগমকে আর কি প্রাইম মিনিস্টারও বানা হবে গ্রেটার বাংলাদেশ, এই স্বপ্ন পর্যন্ত দেখছে। দেশকে 18টা টুকরো টুকরো করতে চাইছে, টুকরে টুকরে গ্র্যাং। এরা এদের মতো মানে খারাপ, এদের খুব কড়া হাতে দমন করতে হবে। সুপ্রিম কোর্টের কথা দিয়ে তুমি শুরু করেছো। আমি লয়ার নই, আমি পুরো বিএনএসটাও আমি ভালোভাবে পড়িনি। একটা রাফ আন্দাজ আছে আমাদের কনস্টিটিউশনটা কি, সেই ক্লাস 10-এ যেটা পড়েছিলাম, সাউথ পয়েন্ট যা পড়িয়েছিল সেইটুকুই, বিশেষ নলেজ নেই। এবং ল অ্যান্ড অর্ডার সম্বন্ধে আমি যেটা বলবো যে এইটা প্রচন্ড রিভাইজ করা উচিত। এই যে তুমি ধরো আমাকে প্রকাশ্য দিবালোকে বুকে ছুরি মেরে জেলে গেলে, বেল পেয়ে পরের দিন হাসতে হাসতে চলে গেলে, গিয়ে বসে আছো, এতগুলো ক্রিমিনাল যারা স্ট্যাম্পড ক্রিমিনাল, তারা বাড়িতে বসে আরামসে চরম চরম ঢাক কি গুরু বাতাসা চুকচুক ওইসব ধরনের ফালতু কমেন্ট করছে অশিক্ষিত, নিম্ন রুচি, নিম্ন মেধার লোকেরা, এবং তারা সাকসেসফুলি হুলিগানিজম করেছে, প্রমাণ রয়েছে, তারা গুন্ডা, বদমাইশ, চোর, জোচ্চোর, এই ভাষাগুলো ইউজ করতে আমি বাধ্য হচ্ছি। এগুলো গত 30 বছর আমি করিনি, এখন করতে বাধ্য হচ্ছি। যে এইভাবে যে এদের বাড়তে দেওয়া হয়েছে, এটা আমাদেরই স্ল্যাকনেস। আমরা খুব স্ল্যাক। বারবার যেটা বুঝেছি যে আমাদের ডিফেন্স লেভেল ওয়াজ ডাউন, আওয়ার সোর্ডস ওয়্যার ইন দ্য শিট। এখন ওই যে তলোয়ারটায় জং ধরে গেছে, খুলে টেনে বের করতে পারছি না, যার জন্য আমরা ঝাড় খেয়ে শেষ হয়ে গেছি। 300 লোক এসে ইংল্যান্ডের কোস্ট লাইন থেকে 300টা লোক এসে বা 200টা লোক এসে আমাদের সারা ভারতবর্ষ দখল করে নিয়েছিল। এটা বারবারই হয়েছে। তা এই এখনো যদি আমরা সেই মডেলটা ফলো করি যে না আমাদের মিলিটারির দরকার নেই, যখন দেশভাগ হয়েছিল, যখন ইন্ডিপেন্ডেন্স এসেছিল, সেই সময় আমি এখন ওগুলো পড়াশোনা করে বের করেছি, দেখেছি যে নেহেরু, গান্ধী এদের ছিল কি আমাদের মিলিটারি লাগবে না, মিলিটারিতে কোনো ইনভেস্টমেন্ট নেই। আর এটা লাগবে, মিলিটারি লাগবে। তুমি যখন ঘুমোতে যাও রাত্রে, তুমি কি দরজাটা খোলা রাখো? তুমি একটা সিসিটিভি লাগাবে না? তোমার একটা কলিং বেল থাকবে না? তোমার একটা অটো অন লাইট থাকবে না? এখন তো আমরা গেটেড কমিউনিটির মধ্যে থাকা অভ্যাস করছি আস্তে আস্তে। ওই গেটটা কেন দেওয়া হয়েছে? তাহলে তুমি সব খুলে রাখো। আরে বাবা, এটা তো তপবন নয়,
এখানে তো মুনি ঋষিরা তপস্যা করছে না, দরজা খুলে রেখে শুলে নির্ঘাত তোমার ঘরে লোক ঢুকবে, কিছু না হোক বেড়াল কুকুর তো ঢুকে পড়বে, কিছু না হোক একটা চামচিকে তো ঢুকবে। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। আমাদের ডিফেন্সটা বরাবরই লো, সেই প্রায়শ্চিত্তটাই আমরা বারবার করছি। এই ককরোচ জনতা পার্টি ফান্ডেড বাই আল কায়দাই হোক, আইসিসি হোক, কি জর্জ সরোসি হোক, দ্যার ইজ এ হিউজ ফান্ডিং। আর ওরা যেভাবে নাচ গান করছে, কটা মাত্র স্টুডেন্ট আছে, ওইটা তোমার মানে একজন মারা গেছে, অতগুলো লোক সুইসাইড করেছে, সেই দুঃখটাই যদি হয়, ইজ দ্যাট দ্য এক্সপ্রেশন? আর সরাসরি তুমি কনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করছো, এটাকে নিয়মের আন্ডারে এনে আমাদের গভর্নমেন্টকে সাংঘাতিকভাবে আমাদের ডিফেন্সটা হাই হাই অ্যালার্টে করে দিতে হবে। এগুলো হতে পারে না। প্রেস কনফারেন্স হতে পারে, তাই না? লিমিটেড থাকবে, 100টা লোক আসবে, 200 লোকের হল হবে, ব্যাস ঠিক আছে, প্রেস কনফারেন্স হবে, সবাই বসবে। আমরাও স্লো এনগেজ করিনি, ডায়ালগ হয়নি। এনগেজ না করতে পারলে, ডায়ালগ ওপেন না হলে কোনো কিছুই টেপে কেনা, অনেকদিন দেরি হয়ে গেছে, ততক্ষণ আগুনটা অনেক দূর চলে গেছে, আগুনটা নেভানো যায়নি। আমরা সেই বিপদটাই মানে ফেস করছি। আহ, এই যে মোদির ছবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি, বিকৃত ছবি রীতিমতো নিয়ে মিছিলে বা আন্দোলনে নামলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। পরবর্তীকালে তার যখন অ্যাকাউন্টেবিলিটি চাওয়া হলো, তিনি কিন্তু বললেন যে তিনি মেয়েরা বিলো দ্য বেল্ট দেখে না পুরুষের, তাই তিনিও ছবিটির বিলো দ্য বেল্টে দেখেননি। তিনি নিয়ে প্রতিবাদ করতে গেছিলেন, চশমা ছাড়া সানগ্লাস পরে গিয়েছিলেন বলে দেখেননি। কিন্তু এরপরে আমরা দেখলাম এই প্রসঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বলছেন, কোটান কোট আমি বলবো, তিনি বলছেন মোদির ছবি এইভাবে প্রদর্শন করা আমাদের বাক স্বাধীনতার মধ্যে পড়ে। আমি প্রয়োজনে শ্রীলেখার হয়ে কোর্টে লড়বো। এমন একটা খবর আমাদের চোখে পড়লো। তিনি আরো বলছেন যে সরকার থাকা মানেই জিহাদ ঘোষণা করা, এই সরকার থাকা মানে জিহাদ ঘোষণা করা। সরকার ক্ষমতায় আসার সাথে গরিবদের বিরুদ্ধে, এই সরকার যখন থেকে ক্ষমতায় এসেছেন, গরিবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এই সরকার। ফার্স্ট হচ্ছে জিহাদ। জিহাদ কথাটা, এটা তো মুসলমান দেশ নয়, জিহাদ নয়। তোমার যদি কোনো ধর্ম না থাকে, তুমি বিধর্মী হও, তুমি বলো আমরা একটা আন্দোলন, জিহাদ কথাটা কেন বলবে? আর যার কথা বললে সে তো গোবিকাশ নাকি তার নামই হয়ে গেছে, গোবিকাশ। হ্যাঁ, তো গোবিকাশ যার নাম, যে একটা ভট্টাচার্য হয়ে ক্যামেরার সামনে বারবার বিফ বিফ চাপে কামড় দেয় এবং লোককে দেখায় যে তার উদারতা বা নির্বুদ্ধিতা বা অশিক্ষার জিনিসটা প্রয়োজন দেয়। কোনো মামলা জিতেছেন কিনা আমি জানি না, আমি ওনার কথা বলার স্টাইল দেখে আমি তোকে লয়ার কোনোদিন রাখবো না, ও তো কোনো মামলা জেতার লোকই নয়। এখন বহুদিন ধরে কিভাবে পয়সা কামিয়েছেন, উপার্জন করেছেন, সেটা তার ব্যাপার। এবং তিনি যদি বলেন যে এটা বাক স্বাধীনতার মধ্যে পড়ে, তাহলে আমি ধরে নেবো তিনি তার ছেলে মেয়ে উত্তরসূরিদের হয়তো নাতি নাতনিও আছে, তাদের ওই শিক্ষাটাই দিয়েছেন যে এইটাও বাক স্বাধীনতা, তুমি ওই ভাষা ইউজ করতে পারো, ওই স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো, ওই স্ল্যাং টাইপের অ্যাটিটিউড তুমি পুট আপ করতে পারো, আর ওই ছবি দেখাতে পারো। লাস্ট যে কি মহিলার নাম বললে, ওটা ওয়েস্ট অফ টাইম, সন্ধ্যেবেলা ওইসব নাম করা। ওনার হাতে কাজ আছে কিনা জানি না, উনি প্রোটেস্ট করতে গেছেন প্রথম কথা। আর চশমা না পরে গেছেন কেন, সেটা তো একটা, তাই না? যে আমি চশমা না পরে গাড়ি চালাতে গেছি, দুজনকে চাপা দিয়ে দিয়েছি, ভাই চশমা না আমি পরিনি, এটা কোনো কথা হলো? এটা ডিফেন্স হলো না, এটা ইডিওটিক স্টেটমেন্ট। কাজে তার আইকিউটা সেখান থেকে বোঝা যাচ্ছে, তার শিক্ষার লেভেল নিয়ে আমি মানে কোনো কমেন্ট করতে চাই না। অত্যন্ত নিম্ন রুচির পরিচয় দিয়েছেন, নিম্ন মেধার পরিচয় দিয়েছেন, এখন কান্নাকাটি করছেন। ওর নামে এফআইআর না। আমি যদি পুরো পুলিশ মন্ত্রী হতাম বা আমার হাতে যদি প্রশাসন থাকতো, আমি সেই রাত্রে ওকে অ্যারেস্ট করে জেলে রাখতাম, তারপরে বিচারটা হতো, একদম স্ট্রেট জেল। তারপরে গোবিকাশ বা শুয়োর বিকাশ, যারা যে যা খেতে অভ্যস্ত, সে ওইগুলো যাদের স্ট্যাম্প, যারা জিহাদ কথাটা মুখে আনে ভারতবর্ষের বুকে, ওরা তারপর গিয়ে লড়ে ওকে বের করতে পারলে বের করতো। কিন্তু এটা কড়া শাস্তি হওয়া উচিত ছিল। ওইভাবে প্রধানমন্ত্রীর ছবি নিয়ে, এটা রঙ্গমঞ্চ নয়, তিনি নাটক করতে পারেন, তিনি কি অশ্লীল না শ্লীল কি নাটক করেন আমার জানার দরকার নেই, কিন্তু তাকে আরো কঠিন শাস্তি বা তার ব্যবস্থা নেওয়া হতো আইনগত অনুযায়ী। বিকাশ ভট্টাচার্য কিন্তু একটা কথা বলছেন যে এই যে প্রধানমন্ত্রী অ্যাপিয়ার করলেন, ভিডিও বার্তা দিলেন তিনি স্টুডেন্টদের উদ্দেশ্যে। বিকাশ ভট্টাচার্য তিনি বলছেন প্রধানমন্ত্রী রিলের মাধ্যমে জনসমক্ষে আসেন, সরকারের ব্যর্থতা নিয়ে কিচ্ছু না বলে তিনি ছাত্র যুবদের বিক্ষোভ এবং তাকে লক্ষ্য করে হওয়া অশালীন ভাষা নিয়েই কথা বললেন। অশালীন ভাষা অবশ্য নিন্দনীয়, তবে বিক্ষোভকারী ছাত্র যুবদের বিরুদ্ধে পুলিশি এবং রাজনৈতিক হিংসা নিয়েও সমানভাবে কথা বলা উচিত ছিল। একজন গণতান্ত্রিক নেতার কাছে সমালোচনা এবং প্রতিবাদের প্রতি আরো সংযত এবং ভারসাম্যপূর্ণ অবস্থান প্রত্যাশিত। কি দেখো মেয়ে, তুমি আমাকে বারবার বিকাশের প্রশ্ন বলে বিকাশের দিকে ঠেলে নিয়ে যাচ্ছ, আর উনি যদি এইসব ধরনের কথা বলেন, তাহলে তার উত্তরটা আমি সেইভাবেই দেবো। তা ওর উচিত দিয়ে তো নরেন্দ্র দামোদর দাস মোদী, তো ওর কি উচিত মনে হয় সেটা করবে না?
তাহলে তো নরেন্দ্র দামোদর দাস মোদী ওর ইচ্ছে মতো বিফ চাপে কামড় দিতেন, তাই না? আমার ইচ্ছে হচ্ছে যে আমার মনে হয় ওই যে নামটা বলছো বারবার, নামও নিতে চাই না, সন্ধ্যেবেলা একটু মায়ের মন্দিরে যাব, একটু আরতি দেখবো, আমার এখন মনটা একটু পবিত্রতার দিকে নিয়ে যাচ্ছি। আমি বলবো যে আমার তো মনে হয় একটু দাড়িটা উনি শেভ করুন না, একটু ভালো আফটার শেভ মাখুন, একটু জামা কাপড়গুলো পরিচ্ছন্ন করুন, বা বিধর্মী লোকেদের সাহায্য না করে একটু আমাদের ভারতবর্ষের দিকে তাকান, একটু বন্দে মাতারামটা উঠে দাঁড়িয়ে বলুন, একটু জনগণ মন একটা গান, বা একটুখানি আমাদের কালচারটা করুন। আমার মনে হয় ওরম হলে একটু ধুতি পাঞ্জাবি পরুন দেখি না, বা একটু ওই কালো কোটটা বাদ দিয়ে একটুখানি ভালো হ্যান্ডসাম ড্রেস করুন। আমার তো দেখে ওনাকে খুব মনে হয় যে এটা তা উনি তো আমার ইচ্ছে মতো সাজবেন না, উনি তো আমার ইচ্ছে মতো কথা বলবেন না, তাই না? আমি তো বলবো বিকাশ ভট্টাচার্যের মুখে একটা ধনঞ্জয় ভট্টাচার্যের গান শুনতে আমার খুব ইচ্ছে, ওনার উচিত একটা ধনঞ্জয় ভট্টাচার্যের গান করা। তো উনি কি আমার কথাটা শুনবেন না? আমার পজিশন ওর পজিশন ডিফারেন্ট। আর বিশেষ করে দেশের প্রাইম মিনিস্টারের সঙ্গে একটা নগণ্য উকিল গলিতে করে খায়, চোরেদের হয়ে দাঁড়ায়, বিধর্মীদের হয়ে দাঁড়ায়, টেররিস্টদের হয়ে দাঁড়ায়, সেই উকিলের ইচ্ছা মতন মিস্টার মোদিজি কথা বলবেন না? উনি আমাদের দেশের প্রাইম মিনিস্টার, যথেষ্ট বিচক্ষণ। আর ইন্টেলিজেন্স লেভেল দিয়ে যদি দেখা হয়, আই থিঙ্ক পিএম এর আইকিউ অ্যাটলিস্ট 10 টাইমস মোর দ্যান দিস বিকাশ। ওকে, সো ওইটা নিয়ে আমি কোনো কথাই বলবো না। ওর ইচ্ছে মতো পিএম বলবে না, ওটা উনি আজকে শুনে নিন।